কে কতজন কার দলের শহীদ হচ্ছে, আমার দলে এত, অমুকের দলে এত শহীদ, কিন্তু শহীদের তো মুখ বন্ধ, মারা গেছে বলতে পারছে না যে আমরা ওই দলে ছিলাম না। কিন্তু তারা কিন্তু আহতদের হিসাবটা দিচ্ছে না, যে বড় বড় দলের কোন দলের আহত কত, কারণ ওই আহতের সংখ্যা দিলে তো তাদেরকে আহতদের দেখভাল করতে হবে। এমনও পাওয়া গেছে বর্ডার এলাকায় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, ওখানকার এলাকার চেয়ারম্যান মেম্বার, কেউ তো অরাজনৈতিক আর বাংলাদেশে নাই। এই যে বর্ডার ক্রস করে যারা গিয়েছে, সেখানে বিরাট একটা ব্যবসা হয়েছে। ওখানে অনেক নেতা কর্মী কিন্তু টাকা পয়সা উপার্জন করে ধনী হয়ে গেছে। ব্যর্থ হবে। এর আগেও কিন্তু সংস্কারের চেষ্টা হয়েছে 2007-08-এ, তখন সংস্কার পন্থী বলে গালি দেওয়া হতো। সুতরাং এবার যেন আমরা যারা সংস্কারের কথা বলছি, আমাদেরকে যেন গালি না দিয়ে তাদের সংস্কার কিভাবে করতে হবে সবার সম্পৃক্ততা, ষড়যন্ত্র করতে গেলে আমাদের দেশের কেউ না কেউ থাকবে। কোন দেশে আপনি ষড়যন্ত্র ভারতে গিয়ে করবেন, ভারতের কোন লোকের সমর্থন পাবেন না, তাহলে ওটা ষড়যন্ত্র করা সম্ভব নয়। আমরা যখনই ষড়যন্ত্রের কথা বলি, তখনই বুঝতে হবে যে চিত হয়ে থুথু ফেললে নিজের বুকেই আসে। এটা অবাক কাণ্ড আমার কাছে মনে হয়, ভারতে তো মির্জাফর নাই, ভারতে তো মুস্তাকদের মতো লোক তৈরি হয় নাই। আজকে বাংলাদেশে মোস্তাক এবং মির্জাফরদের মতো লোকের বংশোদ্ভূত এবং ওদের রক্ত তো আমাদের দেশে রয়ে গেছে। আমরা সঠিক বিচার পাইনি বলে ওদের বিচার হয়নি। এমনকি যারা এই 71-এ পুরো বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদেরকে এখন দেখি সেনাপ্রধান থেকে শুরু করে সরকার মতো সবাই সমাদর করছে অন্য দলের চেয়ে বেশি। অন্য দলের নাম একবার নিলে ওনাদের নাম 2বার 3বার নেওয়া হচ্ছে, ওনাদেরকে সমাদর করা হচ্ছে। ওনাদেরও বিচার হয় নাই, ওনারা নিজেরা ক্ষমা চায় নাই জাতির কাছে, কিন্তু অন্য পার্টিকে ওনারা ক্ষমা করে দিচ্ছেন। এই বিষয়গুলো দেশের মালিক জনগণকে বুঝতে হবে। আমি দর্শক শ্রোতাদের যে প্রশ্ন, উদ্বেগ, এটা আমি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বের সাথে দেখি। তবে আমি এটুকু বলবো যে আজকে যে লেটেস্ট ইয়েতে শেখ হাসিনার একটা ভিডিও বেরিয়েছে, সেটা আমি শোনার সুযোগ হয়েছে। ওখানে খুব আহামরি কিছু নাই। একটা গোপালগঞ্জ থেকে একটা ছেলে খুব কাতর ভাবে বলছিলেন আমরা এই করব সেই করব, করতে পারি, একজন নেতা ঠিক করে দেন। উনি বলতেছেন নেতা দিলেই তো অ্যারেস্ট করবে, এই করবে। এগুলো স্বাভাবিক কথা, এগুলো ষড়যন্ত্রের অংশ কিনা এটা। আর ষড়যন্ত্র উনি ওখানে বসে কিভাবে করবে যদি দেশের মানুষ তাকে সহযোগিতা না করে? প্রশ্ন আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে কিনা। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তারা দায়ী। দেশের মানুষ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে, দেশের মানুষ কি গত 15 বছর দেখেনি কম কষ্ট হয়েছে, কম রক্ত গিয়েছে আমাদের 5 তারিখ থেকে, এই 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে আমরা যেই কাজগুলো করা উচিত ছিল, বিশেষ করে প্রথম গলতটা হলো সরকারের মধ্যে। যেই সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নিয়েছে, সেই সরকার এই যেই সংবিধানকে পুনর্গঠনের জন্য, পুনর্লিখনের জন্য আমরা বিপ্লব করেছি, সেই সংবিধান অনুযায়ী সেই প্রেসিডেন্টের কাছেই শপথ গ্রহণ করেছে। এটা হলো ভুল নাম্বার 1 নাম্বার ভুল। দ্বিতীয় হলো যে এই সরকার খুব নরবর, খুব দুর্বল বলে যে একজন, আমি এর আগে একটা টকশোতে বলছিল এটা কি লাশ সরকার, লাশ মৃত সরকারের মতো মনে হয়, যেন ওনারা কিছুই করতে পারছেন না। ওনাদের মধ্যে কোনো সমন্বয় নাই। একটা ইলিশ মাছ দিতে গিয়ে একজন বলছে দেওয়া হবে না, আরেকজন বলছে দেওয়া হবে টাকা পয়সার জন্য। অথচ আমাদের এই 2 কোটি প্রবাসীরা অন্য দেশে, তারা কিন্তু আমাদের দেশে ইলিশ খায় না, ওখানেও রপ্তানি করলে কিন্তু টাকা আসবে। সমস্যা হলো আমাদের কিছু জাতিগত প্রবলেম আছে। আমরা এই জাতির যদি সংস্কার না করতে পারি, মানুষের সংস্কার না করতে পারি, রাজনৈতিক দলের সংস্কার করতে না পারি, যারা ফুটপাতে চাঁদা উঠায় এখনো, যারা এখনো বিভিন্ন জায়গায় দখল করছে, ওদের সংস্কার না করতে পারি, প্রশাসনের সংস্কার না করতে পারি, এই সংস্কারটা তো এমন কিছু না যে সরকার সংস্কারটা করে এনে এটা রাজনৈতিক ইলেক্টেড সরকারকে দিয়ে দিবে। আজকে যারা এখানে আলোচনায় গিয়েছে তারা অধিকাংশই উদ্গ্রীব কিভাবে নির্বাচনটা হবে। আরে ভাই, এই সরকার না টিকলে নির্বাচন হবে কিভাবে? এই পুলিশ পুনর্গঠন না হলে কিভাবে নির্বাচন হবে? এত সহজ যে একটা বলা হচ্ছে হানা ভোট করে একটা রেফারেন্ডাম করে মতামত নেওয়া হোক জনগণের। ওই অবস্থায় কি জনগণ আছে যেখানে একটা এমপিও নাই, একটা ভালো পুলিশ, উপরের দিকের পুলিশ তো নাই বললে, অনেক প্রমোশন দিয়ে এবং সেনাবাহিনীকে সদস্যদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কোন রকম পুলিশের কাজটা করা হচ্ছে। এখন দেখেন, আমি বলতে চাই সব বিচারের শেষ বিচার কিন্তু জনগণের হাতে। এই আওয়ামী লীগ টিকে থাকবে কিনা আপনি দেখেন, সেই মুসলিম লীগ বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেই দলটা টিকে নেই, কিন্তু আরেকটা ধর্মভিত্তিক দল তারা টিকে গেছে।
আবার দেখেন এখন এই আওয়ামী লীগের অবস্থা তো আগামীতে, আমরা তো এর আগেও বলেছি, 6 মাস আগেও বলছি, 2 বছর আগেও বলেছি আওয়ামী লীগের অবস্থা এই মুসলিম লীগের মতো হবে। কিন্তু জনগণ যদি তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায় তাহলে তো সরকারের কিছু করার নাই। সরকারের আছে, আমি যেটা বলতে চাই যে আগে বলেছি যে সরকার একটা দল স্বৈরাচার হিসাবে, খুনি সরকার হিসাবে তাদের বিচার করা দলটাকে, আর এটা হলো ব্যক্তি পর্যায়ে যে অপরাধগুলো সেই বিচার। তো আমি তো দেখি যে এই বিচার শেষ করলে ওই যে পশম বাঁচতে বাঁচতে কম্বল উজার, যদি সঠিকভাবে আওয়ামী লীগের এবং তার কর্মীদের নেতাদের বিচার হয় তাহলে আওয়ামী লীগের আর থাকে কি? এবং সেই আওয়ামী লীগ পরীক্ষিত, তারা সরকারে গেলে কতটুকু স্বৈরাচার হতে পারে দুইবার পরীক্ষিত। যেই সরকার, যেই দল একটা দেশের সেনাবাহিনীকে শক্ত হতে দেয় না, সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়, একবার করেছে লক্ষ্মীবাণী তৈরি করে, আরেকবার করেছে বিডিআর হত্যার মধ্য দিয়ে, তাহলে সেই সরকার তো দেশপ্রেমিক হতে পারে না, সেই দল তো দেশপ্রেমিক হতে পারে না। তাদেরকে যদি জনগণ আবার নিয়ে আসে তাহলে সেই খেসারত তো জনগণকে দিতে হবে, একদিন দেশের মালিককে দিতে হবে। দেশের মালিক হিসাবে যদি তাদেরকে অনুপ্রবেশ করতে দেওয়া, আজকে দেখেন এমনও পাওয়া গেছে বর্ডার এলাকায় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, ওখানকার এলাকার চেয়ারম্যান মেম্বার, কেউ তো অরাজনৈতিক আর বাংলাদেশে নাই। এই যে বর্ডার ক্রস করে যারা গিয়েছে সেখানে বিরাট একটা ব্যবসা হয়েছে, ওখানে অনেক নেতা কর্মী কিন্তু টাকা পয়সা উপার্জন করে ধনী হয়ে গেছে। তাহলে এটা কি উচিত ছিল? একজন দুইজন বিচারপতি মানিক হয়তো ব্যাড লাক ধরা পড়েছে, কয়েকজন ধরা পড়েছে, ছাত্রলীগের একজনের গলা কেটে ফেলেছে, এগুলো টাকার জন্য, ওই যে বেশি টাকা নিয়ে গেছে ওই টাকাটা আত্মসাৎ করার জন্য, এই না যে তাদেরকে আমরা ঘৃণা করি এই জন্য মেরে ফেলেছে জনগণ। তো সুতরাং জনগণ যদি ভালো না হয়, জনগণ যদি ভালো চিন্তা না করে, জনগণ যদি নিজের মেধা দিয়ে, নিজের অতীতের অভিজ্ঞতা দিয়ে কোনো দলকে প্রতিষ্ঠিত না করে, তাহলে তো এই যত সংস্কারই করা হোক এই সংস্কার ব্যর্থ হবে। তো সুতরাং আমি মনে করি এই সংস্কারের কাজটা শুধু জনগণের, শুধু সরকারের নয়, জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের থেকে শুরু করে রিক্সা শ্রমিক, গার্মেন্টস, সবারই উচিত এই দেশটাকে, এই যে একটা সুযোগ এসেছে দেশটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে সবারই অবদান রাখা উচিত। আজকে খালি দ্রুত ক্ষমতায় চলে যাওয়ার জন্য যেনতন ভাবে একটা ইলেকশন করে আমরা যদি আবার একই সমস্যার পুনরাবৃত্তি করি তাহলে তো দেশে, আমি কিন্তু এর আগে বলেছি যে বাঁশের লাঠি লগি দিয়ে বারবার সরকার নামাবো, আবার সরকার যাবে, আবার বাঁশের লাঠি দিয়ে, এইভাবেই সরকার আমরা নামাবো। আমরা যে রাজনীতিটা করছি সংস্কার পার্টি, এটা কিন্তু এই আন্দোলনের পরে নয়, আমরা বহু বছর যাবত এটি নিয়ে কাজ করছি এবং 7 জানুয়ারি নির্বাচনের পরে 20 তারিখে আমরা ঘোষণা দিয়েছি আমরা প্রস্তুত ছিলাম এই নির্বাচনের আগেই করার জন্য, কিন্তু আমরা কিংস পার্টির নাম নিতে চাইনি, যার জন্য আমরা পরে করেছি, আমরা মোটিভেট করছি, আমরা কথা বলছি মানুষের সাথে। কিন্তু 5 আগস্টের পরে এবং আগে যে যাই রকম ছিলেন তাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কি? তাহলে সরকার পরিবর্তনটা শুধু কাগজে কলমে করবে? মানুষের মধ্যে, দলের মধ্যে, সমাজের মধ্যে পরিবর্তনের প্রয়োজন আছে না? ইভেন পরিবারের মধ্যে প্রয়োজন আছে না? আমি এমন পরিমাণ বাংলাদেশে দেখেছি যে 71-এর যুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান মেম্বার ছিলেন, ওনারা নিজের মেয়েকে, কন্যাকে, স্ত্রীকে এই পাকিস্তান আর্মিকে আনন্দ করার জন্য পাঠিয়ে দিয়ে, আমার গাজীপুরে কালীগঞ্জে এরকম লোক আছে, এবং তাদেরকে পরে মুক্তিযোদ্ধারা কুচি 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 করে কেটে শীতলক্ষায় পাঠিয়েছে। আমরা এমন এক জাতি যে আমরা কতিপয় লোকের জন্য আমাদের জাতি এগুতে পারে না। আজকে 5ই অগাস্টের পরে আমরা কে কতটুকু অবদান রেখেছি এ নিয়ে ভাগাভাগি হচ্ছে, কে কতজন কার দলের শহীদ হচ্ছে, আমার দলে এত, অমুকের দলে এত শহীদ, কিন্তু শহীদের তো মুখ বন্ধ, মারা গেছে, বলতে পারছে না যে আমরা ওই দলে ছিলাম না। কিন্তু তারা কিন্তু আহতদের হিসাবটা দিচ্ছে না যে বড় বড় দলের কোন দলের আহত কত, কারণ ওই আহতর সংখ্যা দিলে তো তাদেরকে আহতদের দেখভাল করতে হবে, তাদের হিসাব দিতে হবে, এবং আহতরা বলে ফেলতে পারে যে আমি ভ্যান ড্রাইভার ছিলাম, বা আমি শ্রমিক ছিলাম, আমি ছাত্র ছিলাম, কোনো দল করিনি। যার জন্য ওই ভাগাভাগিটা আবার আহতদের মধ্যে নাই, যারা অন্ধ হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, তাদের দ্বার ভাই কোনো দল নিচ্ছে না, কিন্তু শহীদের সংখ্যা নিয়ে কিন্তু নিচ্ছে যে আমাদের এতজন শহীদ হয়েছে। সুতরাং প্রত্যেকটা জায়গায়, জি মনির ভাই আমাকে একটু দিলে ভালো হয়। আমি শেষ করি, আমি মোট কথা যেটা বলবো, আমরা যেখানে যেই অবস্থানে আছি সেখান থেকেই সচেতন অবস্থায় সংস্কারকে
এখন ওই যে গলায় ঠেকে যায় না, না গিলতে পারছি না ফেলতে পারছি, বর্তমান সরকার তাই। তারা এমন এক সোনার পাথর বাটির মতো, যেটা অবাস্তব সরকার তৈরি হয়েছে, তাদেরকে ফেলতেও পারছি না। এই সরকার ফেল হলে ছাত্ররা ফেল, গার্জিয়ান ফেল, টিচার ফেল, জনগণ ফেল, সবাই আমরা ফেল করব। সুতরাং এই সরকারকেও আমাদের ধরে রাখতে হচ্ছে, সংস্কারকে নিয়েও এগিয়ে যেতে হচ্ছে। আবার নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে, মানুষ থেকে রাজনৈতিক দল পর্যন্ত, তাহলে সকল সংস্কার থুবড়ে পড়বে, ব্যর্থ হবে। এর আগেও কিন্তু সংস্কারের চেষ্টা হয়েছে 2007-8-এ, তখন সংস্কার পন্থী বলে গালি দেওয়া হতো। সুতরাং এবার যেন আমরা যারা সংস্কারের কথা বলছি, আমাদেরকে যেন গালি না দিয়ে তাদের সংস্কার কিভাবে করতে হবে সবার সম্পৃক্ততা দাবি করছি।